দলমতের ঊর্ধ্বে উঠেছেন জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া। তার সুস্থতা কামনায় দেশ জুড়ে চলছে দোয়া প্রার্থনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের আকুতির কোনো শেষ নেই। দেশের হাল ধরতে পারুক বা না পারুক, বেগম জিয়া সুস্থ হয়ে বেঁচে থাকুন, এই কামনা সবার। দেশের নানা সংকটে যে মানুষটি আশার আলো হয়েছেন বারবার, সে আলো নিভে গেলে দেশ যে গভীর সংকটে পড়বে তা ধারণা করাই যায়। এই বাস্তবতায় আজকের এখন প্রকাশ নাম দিয়েছি সংকটাপন্ন। অতিথি হয়ে এসছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, আমির, ঢাকা মহানগরী দক্ষিণ, বাংলাদেশ জামাত ইসলামী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি আসাদুজ্জামান রিপন, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে সোশ্যাল মিডিয়াতে আসলে এখন তাকানোই যাচ্ছে না, একদম ফিড জুড়ে বেগম জিয়ার জন্য, খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা এবং একই সঙ্গে তারেক রহমানের ফেরা নিয়ে নানা রকম কথা আসলে হচ্ছে। আপনার কাছে জানতে চাই যে আমরা তো একদম সবশেষ এখনই সংবাদ সম্মেলন শুনলাম, ডাক্তার জাহিদ তিনি বললেন যে অব্যাহত থাকবে দেশেই চিকিৎসা, কোনো সুযোগ যদি হয়, উনি যদি ফিট হন তখন হয়তো দেশের বাইরে চিন্তা করা হবে। এর বাইরে আসলে ওনার শারীরিক কন্ডিশন নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? না, ধন্যবাদ আপনাকে। উনি ম্যাডামের মেডিকেল ট্রিটমেন্টের সুপারভাইজেশনের দায়িত্বে আছেন উনি। তো যেহেতু উনি যেটা বলেছেন সেটি হচ্ছে প্রকৃত অবস্থা। আর এটা ঠিক যে মেডিকেলি একজন মানুষ যখন ফ্লাই করার মতো যখন ফিট হন না, তখন সেটা এয়ার অ্যাম্বুলেন্স বলেন আর যেটাই বলেন, সেখানে ইনফ্যাক্ট তাকে শিফট করানো যায় না, মুভ করানো যায় না। তো পার্টির তরফ থেকে ওই অপিনিয়ন, সেটাই ডাক্তাররা অপিনিয়ন দিয়েছেন যে উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন। তো তার আগে ঠিক ফ্লাই করার মতো একটা ওনার ফিজিক্যাল কন্ডিশনটা ইমপ্রুভ করতে হবে। তো সেটা পর্যবেক্ষণে আছেন এবং এখানে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থার যতটুকু পর্যাপ্ততা আছে এবং আমাদের ডাক্তার আপ্রাণ চেষ্টা করছেন। দ্য সেম টাইম এখানে বাইরের বিশেষজ্ঞ যারা আছেন, ব্রিটিশ ডক্টর, তারাও দেখেছেন, আমেরিকার ডাক্তার ইনভলভ হয়েছেন, অন্যান্য যারা আমাদের যারা রিসোর্স পার্সন যারা আছেন পার্টিকুলার মেডিকেল ফিল্ডে, তাদের পরামর্শে এখানে চিকিৎসাটা চলছে। তো মিনওয়াইল যদি ওনার অবস্থাটা ইমপ্রুভ করে, তাহলে এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে ওনাকে বাইরে চিকিৎসা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ওনার এই যে পুরো অসুস্থতার প্রক্রিয়া, যতদিন ধরে উনি অসুস্থ হয়েছেন, দেশের বাইরে যেতে চেয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তাকে যেতে দেওয়া হয়নি, এই জিনিসটাই আসলে সব থেকে বেশি বাধাগ্রস্ত করেছে কিনা? বা দেখুন, আপনি জানেন যে ইনফ্যাক্ট আপনার নিশ্চয়ই মনে আছে, আপনাদের টিভি ফুটেজও আপনি দেখবেন, ম্যাডাম যখন বকশীবাজারে যে অস্থায়ী যে আদালত ওনাকে যে একটা মিথ্যা মামলা যে বিচার করার প্রহসনটা করা হলো, সেখানে কিন্তু তিনি গাড়ি থেকে পায়ে হেঁটে নেমেই তিনি কিন্তু আদালতে গিয়েছেন এবং আদালত থেকে পায়ে হেঁটে গাড়িতে উঠেছেন। তারপরে আদালতের আপনার সাজানো রায় কাঁধে বহন করে তিনি কিন্তু আপনার এই নাজিমুদ্দিন রোডে যে পুরনো যে কারাগারটা, সে কারাগারও তিনি সেখানে গিয়েছেন। এরপর আপনার নিশ্চয়ই আপনাদের ফুটেজে দেখবেন উনি দু একবার চিকিৎসার জন্য এসেছিলেন পিজি হাসপাতালে, সেখানে কিন্তু তিনি হেঁটেই আসছিলেন মেডিকেল ফ্যাসিলিটিসগুলোতে যাওয়ার জন্য। তারপরে আমরা অলনে সাডেন একবার দেখলাম যে উনি হুইল চেয়ার ব্যবহার করছেন। তারপরে করোনার সময় ওনাকে মুক্তি দেওয়া হলো, কারণ তখন সারা দেশে করোনা প্রচুর মানুষ মারা যাচ্ছিল। তৎকালীন যে অবৈধ সরকারটি ছিল, তারা এই একটা আশঙ্কা করছিল, যেহেতু ওনার বয়স এবং সব কিছু মিলিয়ে, যাতে কোনোরকম করোনা সংক্রমণে যদি কোনোরকম দুর্ঘটনা ঘটে, সেই দায়টা তারা নিজেদের কাঁধে নিতে চাননি বলে তারা নিজেদের গরজেই কিন্তু তারা মূলত তাকে কারাগার থেকে বের করলেন। আচ্ছা, এটা সেটা হচ্ছে তার উনি নিজের বাসাতেই থাকবেন, আমরা সবই জানি। এই যে উনি অব্যাহতভাবে হুইল চেয়ার বাউন্ড হয়ে গেলেন, উনি যখন জেল থেকে বেরোলেন তখন থেকে যে ক্ষতিটা হওয়ার ওই কারাগারে থাকা একদম এক্স্যাক্টলি। এবং আমরা এরপরে আমরা কিন্তু আমাদের পার্টির তরফ থেকে কিন্তু আমরা বহুবার অভিযোগ করেছি তাকে স্লো পয়জনিং করা হয়েছিল। কিন্তু এটার কি কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? এটা কি প্রমাণ থাকে? এক নম্বর, হয়তো অনেক পরে হয়তো এই ধরনের অনেক ঘটনা বেরোবে। উনি সুস্থ ছিলেন, একটা সুস্থ সবল মানুষ। সেই মানুষটি তার লিভার ড্যামেজ হয়ে গেল, তার হার্ট ক্ষতিগ্রস্ত হচ্ছিল, হার্ট ঠিক মতো কাজ করছিল না, প্রপার ট্রিটমেন্ট হয়। ওনার যে হাতের যে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, এটা আপনি দেখবেন যে আপনার আর্থ্রাইটিস অনেকেরই থাকে। একটা বয়সে আর্থ্রাইটিস নানা কারণে ওনার আর্থ্রাইটিসের সমস্যা আছে। আর্থ্রাইটিসের কারণে ওনার হাতে পায়ে যে আপনার ভঙ্গুরতা অথবা হাত পায়ের যেটা আপনার ডিফরমেশনটা হলো, তাই না, সেটাও কিন্তু আপনার ওই যে স্লো পয়জনেরই আপনার একটা এফেক্ট।
এবং এরপরে যখন উনি কারাগার থেকে মুক্ত হলেন বটে, বাট বাসাতেই এ কাইন্ড অফ কনফাইনমেন্টে ছিলেন, তখন কিন্তু আমাদের পার্টির তরফ থেকে আমরা বারবার বলেছি যে আমরা আমাদের মানে দলীয় খরচে আমাদের নেত্রীকে আমরা বাইরে চিকিৎসা করাতে চাই। তখনও সেটা অ্যালাউ করেন। এবং হাসিনা কত বড় বর্বর ছিল, আই মাস্ট সে, তার একটা মানে স্টেটমেন্ট ছিল, আর কতদিন বাঁচবো, অনেক তো বাঁচলো, বটে অনেক দিন তো বাঁচলো, আর কত বাঁচার দরকার। মানে এত প্রতিহিংসা পরায়ণ, মানে কারাগারে তাকে স্লো পয়জনিং করার পরেও তিনি কেন মরলেন না, কেন তিনি মরে গেলেন না, এখনো কেন তিনি হুইল চেয়ারেই বা কেন চলাচল করছেন, এরপরে কেন মানে চিকিৎসার জন্য বা তার পার্টি কেন দাবি তুলছে, মানে অকপটই কিন্তু সে মানে মুখ ফসকে বলে ফেললো। আমি আপনার কাছে আসবো, নুরুল ইসলাম বুলবুল, আপনার কাছে জানতে চাই এই যে বেগম জিয়াকে ঘিরে যে বাংলাদেশের আপামর জনতার মুগ্ধতা, বিশেষ করে আমরা দেখছি যে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে স্বপ্রণোদিত হয়ে দোয়া চাওয়া, একেবারে আয়োজন করে দোয়া করা, মানে এইটা বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো মানুষ কি আসলে আগে এসেছিলেন কিনা যাকে নিয়ে এই রকম দোয়া মাহফিল হয়েছে? দোয়া হয়তো চাওয়া হয়নি কিন্তু করা হচ্ছে আর কি, সবাই মিলে করছে, এই মানে অনন্য নজির বেগম জিয়া কিনা? জি, আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, দেশনেত্রী। তিনি 4 দলীয় জোট, পরবর্তীতে 20 দলীয় জোটের নেত্রী ছিলেন। দেশের অধিকাংশ রাজনৈতিক দল এই জোটের সাথে ছিল। পাশাপাশি স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা সমর্থক, কর্মী, নেতা ছিল, সবাই মিলিত একটা বৃহত্তর জোট ছিল, যেটা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। স্বাভাবিকভাবেই জুলুম, নির্যাতন, নিষ্পেষণের পরে দীর্ঘ 17.5 বছরের স্টিম রোলারের পরে একটা নতুন বাংলাদেশে একটা আনন্দ উচ্ছ্বাসের একটা পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে, যে একটা গণতন্ত্র উত্তরণের পথে যখন আমরা যাচ্ছি, ঠিক সেই সময়ে ওনার অনুপস্থিতি বা সেই সময়ে একটা কঠিন পরিস্থিতি, সেটিকেই তো এদেশের জনগণ অবজার্ভ করছে এবং এটা তাদের স্বাভাবিকভাবেই এদেশের জনগণ সেটি চিন্তা করছে। আমি শুরুতেই আপনার মাধ্যমে আমি বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তার সুস্থতার জন্য আমরা নিজেরাও দোয়া করছি। আমাদের আমিরে জামাত আমাদের নির্বাহী পরিষদের মিটিংয়ে দোয়া করেছেন। আজকেও আমাদের মজলিসে শুরার মিটিং ছিল, কেন্দ্রীয় মজলিসে শুরার মিটিং, যেখানে আমাদের আমিরে জামাত শপথ নিয়েছেন। সেখানেও তিনি বেগম খালেদা জিয়ার শরীরের সার্বিক সর্বশেষ অবস্থা তিনি তুলে ধরেছেন এবং দোয়া করার জন্য বলেছেন। আমি আজকেও দর্শকদের মাধ্যমে দেশবাসীকে ওনার সুস্থতার জন্য, মানে যদিও জরুরি না, কিন্তু আমরা এভার কেয়ারে আপনাদের কোনো দল কি আজকে গিয়েছিল? যে আমাদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখার জন্য আমাদের ডাক্তার রয়েছে সেখানে। আচ্ছা, মানে আমি আপনার কাছে ছোট করে যেটি জানতে চেয়েছিলাম যে মানে এরকম নজির বাংলাদেশে হয়েছে কিনা, কাউকে ঘিরে তিনি অসুস্থ? এইটা স্বাভাবিক সিম্প্যাথি। উনি তো আসলে একজন মজলুম জননেত্রী, তো জনগণের সাথে লড়াই সংগ্রামে তিনি ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। একটা সিম্প্যাথি তো সার্বিকভাবে জনগণের আছে। আর যখন কেউ অসুস্থ হন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছোটোখাটো ভুল ত্রুটি অথবা ছোটোখাটো দুর্বলতা বা দূরত্ব, সব কিছু আসলে ছাপিয়ে ওনার মতো বর্ণাঢ্য একজন ব্যক্তিত্বের ব্যাপারে সবার দোয়ার জায়গাটা উন্মুক্ত থাকাটা আমি মনে করি এটা পজিটিভ এবং এটা ওনার প্রাপ্য। এবং সেই জন্যই যেটা হয়েছে এবং যেটা হচ্ছে এটা ওনার প্রাপ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আসাদুজ্জামান রিপন, আপনার কাছে জানতে চাই যে বেগম জিয়ার অসুস্থতার সময়টিকে ঘিরে সবথেকে বেশি আলোচনা হচ্ছে যে তারেক রহমান ফিরবেন কিনা এবং তারকে প্রত্যাশা করছে দেশের মানুষ, কিন্তু তিনি নিজেই এটি পরিষ্কার করেছেন এবং বলেছেন যে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে নিয়ন্ত্রণ কার হাতে? এটা আসলে টু টেল ইউ ভেরি ফ্রাঙ্কলি, আপনি বুঝবেন যে এমনি একটি সময় পৃথিবীতে কোন সন্তান মায়ের পাশে এসে দাঁড়াতে না চায়, মানে দাঁড়ানোর স্কোপটা কে মিস করতে চায়।
তারপর তিনি আসতে পারছেন না। হি ইজ টেকিং কেয়ার অফ এভরিথিং, সব কিছু তিনি করছেন, কিন্তু সামনে থেকে না। তো এটা তো আমরা দেখছি, বুঝছি, সব কিছু নিশ্চয়ই মানে একটা নিরাপত্তাজনিত কারণ, মানে যেটা বলে সিকিউরিটি ক্লিয়ারেন্স একটা তো আছেই। আপনি জানেন যে বেনজির এবং ম্যাডাম আমি যখন একটা পর্যায়ে যখন পার্টির মুখপাত্র ছিলাম, বিভিন্ন সময় যখন ম্যাডামকে বলতাম যে তাহলে ভাইয়াকে বলি, মানে মানে যে কোনো ভাবটা ঝুঁকি নিয়ে চলে আসতে বলি বা ইত্যাদি বিভিন্ন সময় বলতাম। এরপরও যখন বলেছি উনি সবসময় না করতেন, বলছেন না তোমরা ওকে ইয়ে করবা না, ওকে চাপ দেবে না, ওকে এভাবে ইয়ে করবে না, ও থাকুক, ওখানে থাকুক, ওর নিরাপত্তা সমস্যা আছে। আপনি জানেন পাকিস্তানে এই যে পট পরিবর্তনগুলো, এটা কিন্তু এমনিতে হয় না। আপনি জানেন বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলোতে রাজনীতির যে পট পরিবর্তন হয়, শাসক বদলাবার মতো বিভিন্ন সময় যে ঘটনাগুলো অনেক সময় ঘটে, এক্সেপ্ট গণ-অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান তো রীতিমতো ষড়যন্ত্রী আপনার মানে আউটকাম, সোজা কথা। তো বেনজির ভুট্টো যখন পাকিস্তানে যখন আপনার একটা মিলিটারি মানে কুয়ের মধ্য দিয়ে যখন দেশ ছাড়লেন, বা মানে সরি তখন দেশের বাইরে ছিলেন, আসতে পারলেন না, অনেক দিন নির্বাসিত ছিলেন। তারপর যখন ইন্টারন্যাশনালি একটা সেটেলমেন্ট যখন হলো, বেনজির ভুট্টো যখন দেশে ফিরলেন, নির্বাচনী ক্যাম্পেইন করার সময় কিন্তু বেনজির ভুট্টোকে সে মানে তাদের পার্সপেক্টিভে যারা পাকিস্তান রাজনীতি নিয়ে বেশি খেলাধুলা করেন, সে খেলোয়াড়রা কিন্তু তাকে বেনজির ভুট্টোকে মেরে ফেললো। তো বাংলাদেশে একটা ট্রানজিশন চলছে, ভীষণ একটা ট্রানজিশন চলছে। এই ট্রানজিশনটা কিন্তু খুব ছোটোখাটো ব্যাপার না। মনে রাখতে হবে যে বাংলাদেশে, আমি যদি এইভাবে বলি, বাংলাদেশে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনই মোটামুটি খুব কন্টেম্পোরারি পিরিয়ডে কিন্তু রাজনীতিতে ছিলেন। শেখ হাসিনার শাসনামলে আমি বিভিন্ন সময় টকশোগুলোতে বলেছি, আপনি হয়তো অন্য চ্যানেলে ছিলেন তখন হয়তো, আমার একটা অবজারভেশন, এটা আমার পার্সোনাল অবজারভেশন, আমার পার্সোনাল ইভ্যালুয়েশন, আমি নিজের মূল্যায়ন ছিল, আমি বলতাম যে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার মধ্যে রাজনৈতিক দূরত্ব, মতভেদ যত আকাশসম থাকুক না কেন, হিমালয় সম থাকুক না কেন, ঘটনাক্রমে আমরা চাই বা না চাই দুজন কিন্তু মানে অনেকটা বলা যেতে পারে যে একটি বৃন্তে দুটো ফুলের মতো, একটি ফুল ঝরে গেলে আরেকটি ফুল ঝরে যাবে। আমি বারবার শেখ হাসিনা উদ্দেশ্যে টকশোতে বলতাম, আপনি বেগম জিয়াকে সংকটাপন্ন করছেন, রাজনৈতিকভাবে তাকে ইনহ্যালিট করে দিতে চাচ্ছেন, রাজনৈতিকভাবে তাকে ধ্বংস করে দিতে চাচ্ছেন। আলটিমেটলি ইউ আর ইনভাইটিং ইউর ডেঞ্জার। আলটিমেটলি আপনি নিজের ইনহেলেশনটা আপনি নিজে ওয়েলকাম করতেছেন। রাজনীতির অঙ্কে কখনো শূন্যতা থাকে না। কিন্তু এই সংকটের ঊর্ধ্বে ওঠার কোনো সুযোগ নেই। উনি যে আসতে পারছেন, এটা আপনাদের দলের দিক থেকেও তো অনেক ক্ষতি হচ্ছে। কারণ হ্যাঁ, আমাদের দলের দিক থেকে ক্ষতি হচ্ছে একদিক দিয়ে তো, হ্যাঁ আমরা ওনার মানে যেটাকে বলে প্রত্যক্ষ সরাসরি বা শারীরিক নেতৃত্বটা আমরা ইয়ে করছি, মনে করেন এই যে ভোটারের কাছে যাওয়া বা দলকে সরাসরি পরিচালনা করা, মানে ওই জায়গাটা তো একটা গ্যাপ। আসলে দল পরিচালনার কোনো সমস্যা হচ্ছে না, টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি দল পরিচালনার মানে সমস্যা হচ্ছে না। বরং যদি আমি বলি, আমার তো 3 জনের নেতৃত্বে কাজ করার অভিজ্ঞতা আছে। অর্থাৎ একেবারে আমাদের পার্টির ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি কাজ করেছি ডিউরিং মাই স্টুডেন্ট ডেজ। তারপরে আমার ছাত্র জীবনেই আমি, সব মিলে লস হচ্ছে, সেটা লস তো বটে। একটা হচ্ছে যে মনে করেন আপনি যেমন কিন্তু প্রেস সেক্রেটারি কিন্তু বলেছেন যে সরকারের পক্ষ থেকে তো আসলে কোনো বাধা নেই। এই বাধাটা আপনারা অবশ্য সরকারের পক্ষ থেকে ফিল করেন না। সরকারের তরফে তো বাধা থাকার কোনো কারণ নাই, কিন্তু আমি যেটা এইভাবে বলছি, এই সরকারটা হচ্ছে ইন্টারিম সরকার। ইন্টারিম সরকার নিজের দেশের তো অনেক মানে নিরাপত্তাটা অনেক দিতে পারছে না, বুঝতে পারছেন না, সামাল দিতে পারছেন। আমি আসবো নুরুল ইসলাম বুলবুল, আপনার কাছে জানতে চাই যে শোনা যায় বিভিন্ন সময়ে যে জোট হবার ক্ষেত্রে বেগম জিয়া নিজে তার দলের অনেক মতামতকে উপেক্ষা করে জামাতকে জায়গা দিয়েছেন, জোট হয়েছে, একটা ভালো সম্পর্ক তার নিজের যুক্তিতে। জি, এই যে বিগত 1 বছরে উনি যেহেতু দলে সক্রিয় নন এবং জামাত এবং বিএনপির যে গ্যাপ আমরা দৃশ্যমান দেখছি, এটা গোলাগুলি পর্যায় পর্যন্ত গিয়েছে, মানে এইটা কি আসলে ওই খালেদা জিয়ার অনুপস্থিতিটা কি আপনারা টের পান কিনা? এই সংকটের পেছনে এটা একটা কারণ কিনা? না, অবশ্যই। আসলে দল হিসাবে বিএনপি যে একটা বড় রাজনৈতিক দল, তাদের বিভিন্ন সাইড অর্গানাইজেশন রয়েছে এবং সব মিলিয়ে
তাদের পার্টির যে লোড সেটাকে বেয়ার করার জন্য যে নেতৃত্ব, এটা তো বেগম খালেদা জিয়া তিনি এই দায়িত্বে ছিলেন। আর এই দায়িত্ব উনি সরাসরি পালন করতে না পারার কারণে যে আসলে গ্যাপ হবে, ঘাটতি হবে, এটা তো স্বাভাবিক। কারণ লিডারশিপ তো ইম্পর্ট্যান্ট যে কোনো একটা পার্টির জন্য। একটা ছোট্ট পার্টির জন্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ, বড় পার্টির জন্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে পার্টিকে ওন করা, ধারণ করা, ভবিষ্যৎকে চিন্তা করা এবং একটা পরিকল্পনা করে অগ্রসর হওয়ার ক্ষেত্রে উনি থাকলে নেতৃত্বটাকে ঠিক ওনার মতো করে যেভাবে দলটাকে এগিয়ে নিতে পারতেন, সেক্ষেত্রে তো অবশ্যই ঘাটতি হচ্ছে। এখন 1 বছর বা 15 মাস হলো আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তো একসাথেই আন্দোলন সংগ্রাম করলাম, বিএনপি সহ আমরা সবাই, কখনো যুগপৎ, কখনো একসাথে জোটবদ্ধ, কখনো আলাদা আলাদা কর্মসূচি হলো। অভিন্ন লক্ষ্য আমাদের ছিল ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করা। সেই জায়গায় 5ই আগস্টের পূর্ব পর্যন্ত এক ধরনের ইউনিটি সবার মধ্যে ছিল। এখন যেটা হয়েছে সেটি হচ্ছে যে এখন দল হিসাবে বিএনপি একটি গুরুত্বপূর্ণ বড় দল, জামাত ইসলামী একটি গুরুত্বপূর্ণ বড় দল। স্বাভাবিকভাবে আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনের দুটি বড় প্রতিদ্বন্দ্বী। এই বড় প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় যখন ভূমিকা পালন করবেন, চেষ্টা চালাবেন, তখন তো প্রত্যেকেরই মত, পথ, চিন্তা, দৃষ্টিভঙ্গির ভিন্নতা হবে। আমার মনে হয় এটা ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে আমাদের যে ঐক্য ছিল সেই চিন্তা এবং 5ই আগস্টের গ্যাপটা যে পর্যায়ে হচ্ছে বা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সেটি বেগম জিয়া সক্রিয় থাকলে হতো না এরকম মনে করেন না? ঠিক ওই মানে এইটা তো আমি বললাম যে নেতৃত্বের ওপরে দলের পরিচালনাটা অনেক সময় নির্ভর করে। সুতরাং উনি সক্রিয় এবং যদি সুস্থ থাকতেন তাহলে তো বিএনপির পরিচালনাটা এক ধরনের হতো। আর এখন উনি দীর্ঘ সময় জুড়ে অসুস্থ হওয়ার কারণে এটা তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে ঘাটতি হচ্ছে, এক্ষেত্রে ঘাটতি হচ্ছে এবং তৃণমূলে সেন্ট্রাল নির্দেশনাটা ঠিক ওইভাবে কার্যকর করাটা বিএনপির জন্য কঠিন হচ্ছে এবং এটা অনেক সময় এটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। ধন্যবাদ। আমাদের আরো একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আসাদুজ্জামান রিপন, আমরা ঈশ্বরদীতে দেখলাম একটা গোলাগুলির ঘটনা ঘটেছে। বিষয়টি খুব অন্যরকম, কারণ হচ্ছে যে আমরা গাড়িতে যেখানে গুলি লেগেছে সেখানে আমরা দেখছি যে এটি জামাতের প্রার্থীর গাড়ি, তার পোস্টারও সেখানে আছে। গণমাধ্যমে আমরা আবার এসে দেখছি যে বলা হচ্ছে যে এটা প্রমাণিত, এটা জামাতপন্থী একজন, তিনি গুলিটি চালিয়েছেন। কিন্তু এটা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকেও কেউ স্পষ্ট করলো না, বা দুই দল থেকে আমরা কোনো স্পষ্ট তথ্য পাইনি আসলে কে গুলিটা আসলে করলো। এই সংকটটা কি আসলে নতুন করে তৈরি হচ্ছে কিনা, বা এটি আরও বাড়বে কিনা নির্বাচনের? এটা একটা ইম্পর্টেন্ট সাইড তুলেছেন, সেটা হচ্ছে যে আপনার পার্টিকুলার আপনি আমাকে জানতে চেয়েছেন, আমি তো ফরেন্সিক এক্সপার্ট না। আমি একটা হলো পত্রিকার ঘটনাটা শুনবো, তারপর রিপোর্টটা জানবো। এই পর্যন্ত আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে যিনি গুলি চালিয়েছেন তিনি জামাতের কর্মী, এবং আপনি যেটা মেলাচ্ছেন যে জামাতের গাড়িতে এখন গুলি যখন এমনি চালায়, মানে কি বলে, এলো পাথারি চালায়, তখন তো অন্য জায়গায় মানে আবার প্রথম দিন কিন্তু আবার জামাত দাবি করেছে যে এটা গুলি তাদেরকে করা হয়েছে আর কি, মানে সেই কারণে বলছে। হ্যাঁ, বাট প্রত্যেকের রিপোর্ট সেটা শো করে না। হোয়াট এভার, মানে আমার বক্তব্য হচ্ছে যে বিষয়গুলো সামনে নির্বাচন, এখন তফসিল ঘোষণা হয়নি। ইলেকশন কমিশনের উচিত হবে, আই মাস্ট সে, আপনারটা মানে ইউ হ্যাভ গিভেন মি অ্যান অপরচুনিটি টু সে দিস থিং। সেটা হচ্ছে আমি ইলেকশন কমিশনকে আমি বলতে চাই হচ্ছে যে দেশে একটা নির্বাচন হবে ফেব্রুয়ারি 26 তারিখে, এখন পর্যন্ত তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণার আগ পর্যন্ত সম্ভাব্য প্রার্থী যারা আছেন তাদের নির্বাচনী তৎপরতা বা প্রচারণা চালানো, মানে ভোট চেয়ে প্রচারণা চালানো, পোস্টার লাগানো, এটা বন্ধ করা উচিত। এর কারণে যেটা হবে একটা বিষয়টা ফার্সে পরিণত হবে। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া যে একটা নির্বাচনী ব্যয়, একটা প্রাক নির্বাচনী ব্যয় যে ইতিমধ্যে হয়ে গেল, এটাকে কি অ্যাকাউন্টেবল করবে? কিন্তু আমি ওই প্রসঙ্গে বেশি দূর না, আমি এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, ভেরি পার্টিনেন্ট ইস্যু। এটা
কারণ হচ্ছে যে আপনি এখন পর্যন্ত তফসিল ঘোষণা করেননি। পলিটিক্যাল পার্টি এবার একটু নজিরের বাইরে তারা তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে এবং তারা বলেছেন এটা প্রাথমিক মনোনয়ন বা সম্ভাব্য মনোনয়ন, সব ঠিক আছে। কিন্তু এখন থেকে প্রার্থীরা যেভাবে টিলবোর্ডে মানে আপনার মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে যেভাবে প্রচারণা চালাচ্ছে, আমি আপনার কথা সূত্র ধরে এবং এটা যদি আমি একটু এটার উত্তর আমি ওনার কাছে জানতে চাচ্ছি। আমি বলছি এটা করার কারণে যেটা হচ্ছে কি, সংঘাতময় পরিস্থিতি আপনি অ্যাডভান্স করে ফেলছেন এবং এই পরিস্থিতি যদি কন্টিনিউ করে তাহলে নির্বাচনের আগে আরো ধরনের মানে এটা বন্ধ হওয়া উচিত কিনা। দ্বিতীয় আরেকটি বিষয় জানতে চাই যে যদি এই কর্মী আপনাদের না হয়, পত্রিকাতে যেহেতু ঢালাওভাবে এটা অনেকগুলো জায়গায় এসছে, সেই পত্রিকার বিরুদ্ধে তো আপনাদের কোনো বিবৃতি দেওয়ার বিষয় আছে কিনা যে না এটি আসলে সত্য নয়, অথবা এটি কারা বা এটি নিয়ে আপনারা কেন স্পষ্ট করছেন না? না, আমার মনে হয় আমাদের বিবৃতিতে এটা পরিষ্কার করা হয়েছে। এই ঘটনাটি প্রতিপক্ষ সেখানে যে প্রার্থী আছেন বিএনপির হাবিবুর রহমান, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন এক সময়, মূলত তার বাহিনীর মাধ্যমেই জামাত ইসলামের প্রার্থী জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের উপরে হামলা চালানো হয়েছে তার গণসংযোগ কর্মসূচিতে। এটা পরিষ্কার এটা এখন, এবং এই ঘটনার সাথে সাথে এটা বলা হয়েছে, মিডিয়ায় আসছে, মানে তথ্যপাত্র সবই আছে। এরপরে হুট করে বিএনপির যে স্টেটমেন্ট, ওই স্টেটমেন্টটাকেই নিউজ আকারে আরটিভি সহ দেখলাম যে মানে নিউজ আকারে জিনিসটা নিয়ে আসছে। আসলে মানে মিডিয়ার তো উচিত হচ্ছে ঘটনাটাকে বর্ণনা করা, আর কারণ স্টেটমেন্ট যদি হয় তাহলে তো সরকারের তো রোল আছে ওই ব্যক্তিটাকে বের করা, সে কে অবশ্যই সরকার এটা করা উচিত, এবং আমি মনে করি যে অবিলম্বে নিরপেক্ষভাবে এটার তদন্ত হওয়া উচিত এবং সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা দরকার। আরেকটা বিষয় যে আপনারা একটা বিষয় যেটা বলছি যে আসলে 5ই আগস্টের পরে আমরা লক্ষ্য করেছি যে ভাই এখানে আছেন, ভাই মন খারাপ করবেন না, আমি মন খারাপ যে আসলে দলের আভ্যন্তরীণ যে আমরা দেখলাম যে একটা রিপোর্টে প্রায় 2 শতাধিক নিজেরা মানে খুন হয়েছে নিজেদের হাতে। আসলে আগের যে প্রশ্ন আপনি করেছিলেন যে দলের নিয়ন্ত্রণটা কিছুটা তো শিথিল, কারণ দলের আভ্যন্তরীণভাবে যেভাবে দলটাকে পরিচালনা করা উচিত বা আভ্যন্তরীণ যে সুস্থতা দরকার, তো সেই জায়গায় একটা সংঘাতের আভ্যন্তরীণ পরিবেশ তৈরি হয়েছে। দ্বিতীয় যেটা হয়েছে আরেকটা, উনি আবার যেটা বলছেন যে সংঘাতের কারণ হচ্ছে আপনারা আগে যে সারা দেশে শোডাউন না, এটা তো আমরা না, এটা সবাই করেছে, এটা সবাই করছে। হাবিব ভাই নিজেও করছেন এবং বিএনপির সব প্রার্থীরাই গণসংযোগ করছে, মিছিল করছে, ইলেকশন কমিশনকে বলছি যে তাদের বলা উচিত সবাইকে বন্ধ করা। স্টপ। সুতরাং এটা শুধু জামাত না, এটা সব দলই করেছে, সব দলই করেছে। আরেকটা হচ্ছে যে বাট সবার আগে কিন্তু জামাতি প্রার্থীতা ডিক্লেয়ার করেছে, জামাতি প্রথম বিলবোর্ড দিয়ে তাদের প্রার্থী কাজগুলো মানে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা এখন চান যে দুদলই বন্ধ করুক। না, আইন তো তা বলে না, সুতরাং বন্ধ করা উচিত না। আমি বলছি যে নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করার অধিকার সবার আছে, সেই জায়গা থেকে আমি সারা বছরই থাকবে সেই জায়গা থেকে এটি বন্ধ করার পক্ষে আমি বলছি না। আর একটা জিনিস যেটা বলছি যে বিএনপির প্রার্থী ঘোষণার পরে যে বিষয়টা হয়েছে যে নিজেদের মানে দলে দলে প্রত্যেকটা জেলায় কিন্তু অধিকাংশ জায়গায়, প্রত্যেকটা বললে ভুল হবে, অধিকাংশ জায়গায় প্রার্থী পরিবর্তনের জন্য যে সংঘাত, সব মিলিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী উচিত হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ভোটের জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার সেটা নিশ্চিত করা। আবারও বিরতিতে যেতে হচ্ছে। দর্শক আপনারা দেখছেন এখন প্রকাশ। আবার ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। আসাদুজ্জামান রিপন, আপনার কাছে জানতে চাই যে এনসিপি কোন জোটে যাবে এটি নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। তারা দুপক্ষের বিপক্ষেই খুব কথা বলে জোরালো, আবার ভেতরে ভেতরে শুনি যে জামাতের সাথে একটা দিন দরবার চলতেছে, আপনাদের সাথে চলছে। কিছুদিন আগে শুনছিলাম যে জামাতের সাথে জোট প্রায় হয়ে যাচ্ছে, এখন আবার শুনছি বিএনপির কাছে যাচ্ছে। আসলে কি তারা জোটে মাঝখানের শুনলেন না যে আরো কয়েকটা দল মিলে নিজের একটা জোট করবে, তৃতীয় আরেকটা জোটের কথা আলোচনা শোনা যাচ্ছে। আসলে আপনাদের কাছে মানে জানতে চাই যে মানে এটিকে কিভাবে দেখছেন? আমি এটা খুব সিরিয়াসলি দেখছি না। নাম্বার 1 একটা হচ্ছে যে আমরা তো নেচারালি আমরা একটা ব্রডার ইউনিটি আমরা চাইতেই পারি, আমরা এবং আমাদের দরজা আমরা ওপেন রেখেছি যারা, এবং আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে যারা আমরা আন্দোলন সংগ্রামে পার্টিকুলারলি আমরা শেখ হাসিনার শাসন বিরোধী যে আন্দোলনটা এদেশের মানুষ গড়ে তুলেছিল, সেই আন্দোলনে যারা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে নিয়েই তো আমরা পরবর্তীতে যদি আমাদের দলের স্ট্যান্ডিংটাই হচ্ছে যে নির্বাচন শেষ হওয়ার পরে
আমরা সকল সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা দেশটাকে রিবিল্ড করার জন্য আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করব। দ্যাট ইজ আওয়ার প্রমিস। সবাইকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার করব। মানে শেখ হাসিনা দেশটাকে যেই জায়গায় রেখে গেছে, এটাকে একটা ওয়েস্ট বক্সের মধ্যে রেখে গেছে, সোজা কথা। মানে এটা একা ওইভাবে সম্ভব না পুনর্গঠন করা। ইনফ্যাক্ট একটা সার্টেন টাইম পর্যন্ত আমি আমার দেশটাকে আগলে রাখা, মানে আমি যদি এইভাবে বলি, ছোট্ট একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, শিশুটা যখন সুস্থভাবে বেড়ে ওঠার চান্স কম থাকে, তখন তাকে স্পেশাল কেয়ার নিতে হয়, একটা নিউন্যাটাল কেয়ারের মতো। বাংলাদেশ 54 বছরের নিউন্যাটাল কেয়ারের জায়গায় নেই, কিন্তু এটা এতভাবে ডেন্টেড, এতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশটা, এর অর্থনীতি থেকে শুরু করে, এর ন্যাশনাল ইন্টিগ্রিটি থেকে শুরু করে। কিন্তু তাদেরকে জোটে নিয়ে আসার ব্যাপারে আপনাদের আগ্রহ আছে কিনা? এই জন্য আমরা মনে করি যে নির্বাচনের পরে যে পলিটিক্যাল গভর্নমেন্ট হবে, সেখানে একটা মানে তাদের আশা বা থাকা না থাকা নিয়ে আপনাদের কোনো একটা ইউনিটি গভর্নমেন্ট আমরা করতে চাই। সেটা নির্বাচনের পরে তো নিঃসন্দেহে, তার আগে তো আমাদের করার কোনো সুযোগ নেই। এই প্রক্রিয়া যদি এনসিপি যদি আসতে চায়, তাদের তো নিশ্চয়ই তাদের এই যে 5ই আগস্টের এই 36শে জুলাইয়ের আন্দোলনে তাদের তো মানে ভূমিকা ছিল, সেটাকে আমরা স্বীকৃতি দিই। আমরা মনে করি যে আমাদের ছেলেরা যে একটা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের রিকগনিশন থাকা উচিত, তাদেরকে সংসদে আনা উচিত, সোজা কথা। এটা আমরা চাই তাদেরকে নারিশ করতে। আমাদের সময় শেষ, আমি 2 মিনিট সময় পাবো। নুরুল ইসলাম বুলবুল, আপনার কাছে জানতে চাই যে জামাত সরকার গঠন করছে, এরকম একটা হাইপ মানে আছে, এটি নিয়ে বিএনপির পক্ষ থেকে অনেক হাস্যরসের কথাবার্তা বলা হয়। মানে এটা কি আসলে আপনারা বাস্তবিক আপনারাও বিশ্বাস করেন কিনা? আপনাদের অতীতের যে ভোট ব্যাংক বা আপনারা যতগুলো আসনে বিজয়ী হয়েছিলেন, সব মিলে আসলে আপনারা কিভাবে চিন্তা করছেন? না, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো একটা ভিশন থাকে, একটা পরিকল্পনা থাকে। আমরা আগামী দিনে জনগণকে সাথে নিয়ে একটি সরকার গঠনের স্বপ্ন তো আমরা দেখি এবং দেখতেই পারি। আসলে 5ই আগস্টের আগের জামাতের পজিশন, 5ই আগস্ট এবং 5ই আগস্ট পরবর্তী জামাতের পজিশন, জনগণের আগ্রহ, জামাতের শীর্ষ নেতৃবৃন্দের কোরবানি, শাহাদাত, জামাতের নেতাকর্মীদের ত্যাগ কোরবানি, ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম, 5ই আগস্টকে ধারণ করা, শহীদ পরিবারের প্রতি দায়িত্ব পালন, এরপরে আহতদের প্রতি দায়িত্ব পালন, দেশে এবং জনগণের প্রতি দায়িত্বশীল ভূমিকা, সব মিলিয়ে জামাতের প্রতি তো ব্যাপকভাবে জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। এবং বিশেষ করে তরুণ প্রজন্ম এবং যারা নারী সমাজ এবং শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। সুতরাং এটি হাস্যরস করতে পারে যারা, এটা আমরা মনে করছি যে নির্বাচনের ফলাফল আগামী দিনে এটার প্রকৃত জবাবটা আসবে এবং জনগণ জামাত ইসলামের পক্ষে থাকবে, এবার আমরা সেটি মনে করি। এ ব্যাপারে আপনি কোনো কিছু যোগ করতে চান? না, আমি ওনার যে মানে প্রত্যাশা দৃষ্টিভঙ্গির সাথে তো আমার ভিন্নমত থাকার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে একটা রাজনৈতিক দল তার তো ক্ষমতা যেতেই মানে চাইতেই পারে, এবং তার রাজনীতি কেন করেন সেই জায়গায় তো চিন্তা করতেই পারেন। এই ব্যাপারে আমি কোনো অ্যানালাইসিসে যাব না, তারা নিশ্চয়ই রিয়ালিটিটা বুঝবেন, সেটা তো অন্য জিনিস। আর নির্বাচনের মধ্য দিয়ে জনগণ জামাত ইসলামকে কেন, যদি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি একেবারেই যদি মানে কি বলে বামপন্থার সরকারকেও যদি বেছে নেয়, তাতে তো আপনার আমার মানে আপত্তি থাকার কোনো কারণ নেই। শ্রীলঙ্কা আমরা অভ্যুত্থানের পরে দেখলাম না, ওখানকার জনগণ একটা বামপন্থার সরকারকে বেছে নিয়েছে। তো সুতরাং ইট ইজ দ্য পিপল যাদেরকে আমরা সবরেইন অথরিটি মনে করি, তাই না? জনগণকে আমরা এম্পাওয়ার্ড করতে চাই, জনগণকে আমরা মনে করি তারাই সকল ক্ষমতার উৎস। তারা যদি তাদের পছন্দ অনুযায়ী তারা সরকার গঠন করবে, সমস্যাটা তো সেই জায়গায়। এটা হয়নি বলেই তো লড়াই, সেটা হয়নি বলেই তো গণঅভ্যুত্থান। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বিএনপি জামাত আমরা যেভাবে বলি না কেন, যুগপত বলি বা জোটের ভিত্তিতে আন্দোলন বলি, সব কিছু করার পরে আজকের দিনের যে মূল আলোচনা, বেগম জিয়ার অসুস্থতা, তার জন্য দোয়া কামনা এবং তার অনুপস্থিতিতে যে সংকট ইতিমধ্যেই তৈরি হয়েছে, আগামী দিনে এই সংকটগুলো তৈরি যাতে না হয় এবং যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা এবং এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ফিরবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।